ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। গতদিন আমরা কি করে একটা ওয়েবসাইটে বাংলা লিখতে হয় এইটা জেনেছিলাম, কি করে মেটা ট্যাগ ইউজ করতে হয় এইটা জেনেছিলাম, দেন ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট এইচটিএমএল ট্যাগের ভিতর ইউজ করা দেখেছিলাম, দেন সেই সব বাংলা টেক্সটকে আমরা সিএসএস অ্যাপ্লাই করা শিখেছিলাম, আর যেগুলোর আউটপুট ছিল এইরকম। ওকে, তো আজকে আমরা কিছু নতুন জিনিস শিখবো, যেটা হলো কি করে একটা টেক্সটের ব্যাকগ্রাউন্ডে আমরা কোনো ইমেজ আনতে পারি। ওকে, তো একটা টেক্সট যখন আমরা লিখি, যেমন একটা প্যারাগ্রাফ হতে পারে, সেটা একটা হেডিং হতে পারে। ওকে, তো সেই প্যারাগ্রাফটার ব্যাকগ্রাউন্ডে আমরা কি করে একটা ইমেজকে আনবো অ্যাজ আ ব্যাকগ্রাউন্ড ইমেজ। ওকে, তো সেইটাই আজকে আমরা শিখবো। তার জন্য কি করি, এটাকে মুছে দিই। দেন আগে থাকতেই আমি একটা ফাইল ক্রিয়েট করে রেখেছিলাম, যেটার নাম দিয়েছিলাম ব্যাকগ্রাউন্ড ইমেজ, এবং তার ভিতর কি করেছিলাম, index.html একটা ফাইল করে রেখেছিলাম, অ্যান্ড style.css একটা ফাইল করে রেখেছিলাম, আর এই যে ইমেজ নামে একটা ফোল্ডার করে রেখেছিলাম, কারণ ইমেজটাকে এই ফোল্ডারটার ভিতর রাখবো। ওকে, তো এই যে আমি আগে থেকে একটা ইমেজকে বেছে রেখেছি এইটা, তো সেটাকে আমি ইমেজ ফোল্ডারের ভিতর রেখে দিই। তো একটা লক্ষণীয় ব্যাপার হলো যে আমরা এই যে রুট ফোল্ডার, ওকে, এই রুট ফোল্ডারের ভিতরে ইমেজ নামে একটা ফোল্ডার আছে, আর তার ভিতর আছে আমাদের লাভ ডট জেপিজি ইমেজটা। তাহলে ইমেজের পাথটা একটু খেয়াল করবেন, কারণ যখন আমরা ইমেজটাকে ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য ইমেজটাকে কল দিব, তখন আমাদের পাথটা দরকার হবে। পাথটা হবে কি, img/love.jpg। ওকে, তো এটাকে আমরা মিনিমাইজ করে দিই। দেন এই যে এটাকে আমরা এই যে ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে ওপেন করে নিয়েছি, আর এই যে ওটাকে আমাদের ব্রাউজার দিয়ে ওপেন করে নেওয়া লাগবে। তার জন্য কি করবো, index.html এ ডবল ক্লিক করলে এই যে ব্রাউজার দিয়ে ওপেন হয়ে গেল। যাক, এটাকে এবার মিনিমাইজ করি, আর এই যে দেখেন এখন তো পুরো ব্ল্যাঙ্ক রয়েছে, তার জন্য এই যে আউটপুটটা এরকম দেখাচ্ছে, পুরো হোয়াইট। ওকে, তো এবার আমরা কি করব, আপনারা জানেন যে আমরা নোট অফ এক্সক্লামেশন সাইন দিয়ে দেন এন্টার দিলে একবারেই আমাদের সমস্ত ওই যে হেড লেখা, দেন বডি লেখা, দেন এইচটিএমএল ট্যাগ সবকিছু একসাথে চলে আসে। তো আমরা তাই করি, যথারীতি করলাম। ওকে, এবার আমরা একটা প্যারাগ্রাফ আনি, কারণ একটা প্যারাগ্রাফের আমরা ব্যাকগ্রাউন্ডে তো ইমেজ দেবো, তো একটা প্যারাগ্রাফ আনি, তো কি করতে হবে, পি ট্যাগ দিতে হবে। ওকে, তো পি ট্যাগ দিয়ে ধরেন আমরা 700, সরি, পি ট্যাগ দিয়ে একটা ডামি টেক্সট আনি। ওকে, এই যে লরেম 750 ওয়ার্ডের একটা ডামি টেক্সট আনলাম। তো এটাকে ব্রাউজারে আমরা একটা আউটপুটটা আগে দেখে আসি। এই যে এটা হলো আমাদের আউটপুট প্যারাগ্রাফটা। এখন আমাদের কাজ কি, এই যে প্যারাগ্রাফটা লিখলাম এর পিছনে আমাদের ওই যে লাভ ডট জেপিজি ইমেজটা ছিল ওটাকে দেওয়া, তাই না? এখন এটা দেওয়ার জন্য আমাদের একটা সিএসএস অ্যাপ্লাই করতে হবে। ওকে, এখন আমরা যখন আগে ইমেজ আনতাম এইচটিএমএল এর ভিতর একটা ইমেজ, তখন কিন্তু ইমেজ ট্যাগ দিয়ে আনতাম, তাই না? কিন্তু এই ক্ষেত্রে খেয়াল করবেন যে আমরা কিন্তু একটা প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিচ্ছি, আমরা কিন্তু কোনো ইমেজকে ডিরেক্ট কল দিচ্ছি না, আমরা কিন্তু এই প্যারাগ্রাফটার ব্যাকগ্রাউন্ডে ইমেজটা আনার চেষ্টা করছি। তাই জন্য আমরা কি করব, এই প্যারাগ্রাফটার সিএসএস দেব যে ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে। ওকে, তাহলে প্যারাগ্রাফটাকে সিএসএস দিই, আর সিএসএসটা হবে ব্যাকগ্রাউন্ড ইমেজ। ওকে, তাহলেই কিন্তু এই প্যারাগ্রাফটার ব্যাকগ্রাউন্ডে ইমেজ আসবে। ভালো করে খেয়াল করে, ব্যাকগ্রাউন্ড ইমেজ। ওকে, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিলাম। এখন খেয়াল করবেন যে আমাদের কিন্তু পাথটা লাগবে, তাই না? যে কেননা ইমেজ তো আমরা এই জায়গায় তো কল দিতে হবে, কল না দিলে তো আমাদের আইডি বুঝবে না যে আমাদের কোন ইমেজটা লাগবে, তাই না? তো ইমেজটা যখন আমরা পাথ লিখবো, তার জন্য আমরা কিন্তু এই যে ডিরেক্ট পাথ লিখতে পারবো না। আপনাদের মনে থাকবে হয়তো বা আমরা যখন আগে এইচটিএমএল এ ইমেজ আনতাম, তখন কিন্তু এসআরসি অ্যাট্রিবিউটের ভিতর আমাদের কিন্তু পাথ লেখা লাগতো। ওকে, ইমেজটা কোন জায়গায় আছে। আর এখন যেহেতু আমরা এই প্যারাগ্রাফটার ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিব, তার জন্য এই প্যারাগ্রাফটা সিএসএস দিলাম ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে, আর এখানে পাথ দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, ইউআরএল লিখতে হবে। ওকে, দেন ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেনথিসিস যেটাই বলেন আপনারা সেটাকে দিতে হবে, দেন ডবল কোট দিলাম। ভালো করে খেয়াল করুন কি করলাম, প্যারেনথিসিস দিলাম, দেন ডবল কোট দিলাম। ওকে, এবার তার ভিতরে আমাদের পাথটা দিতে হবে। এখন পাথটা কি, আপনাদের আগে বলেছি, আইএমজি
স্ল্যাশ লাভ, এই যে যেটা আছে লাভ ডট জেপিজি। ওকে, তাহলে আমরা কি করলাম, ইমেজটাকে ব্যাকগ্রাউন্ডে দেওয়া হয়ে গেল আমাদের, ঠিক আছে। তাহলে এবার সেভ করি, সেভ করে ব্রাউজারে গিয়ে আমরা রিলোড করি। সরি, আমরা তো এই থেকে লিঙ্কই করিনি, লিঙ্কটা করে নিই আগে এই এইচটিএমএল ফাইলটার সাথে এই স্টাইল ডট সিএসএস ফাইলটাকে। তার জন্য আমাদের কি করতে হবে, লিঙ্ক স্টাইল ডট সিএসএস। ওকে, এবার আমরা তাহলে ব্রাউজারে গিয়ে আউটপুটটা দেখি। এই যে দেখেন পিকচারটা কিন্তু চলে আসছে, তাই না, পিকচারটা চলে আসছে। কিন্তু আপনারা খেয়াল করে থাকবেন পিকচার কিন্তু একটা আসেনি, এই যে একটা পিকচার আসছে, আবার এই জায়গায় একটা আসছে, দেন এই জায়গায় একটা একটু অংশ এসেছে, দেন এই জায়গায় টোটাল 6টা পিকচার কিন্তু চলে আসছে, ঠিক আছে। দেখেন আরো ছোট করলে আরো পিকচার্সের এই যে সাইজটা, যে 6টা 7টা, এগুলো কিন্তু চেঞ্জও হচ্ছে, তাই না। তাহলে আমরা কিন্তু এইরকম আউটপুট চাইনি, তাই না। এখন এই পিকচার গুলো দেখেন খেয়াল করে যে বারবার কিন্তু রিপিট হচ্ছে, এই যে আনুভূমিক ভাবেও রিপিট হচ্ছে, দেন উলম্ব ভাবেও রিপিট হচ্ছে, তাই না। এখন আমরা চাইলে রিপিটটাকে নান করে দিতে পারি যাতে এই রিপিট গুলো না হয়। আর তার জন্য আমরা কি করব, দেখেন এই জায়গায় লিখবো একটা সিএসএস দিব, ব্যাকগ্রাউন্ড রিপিট নামে, এই যে ব্যাকগ্রাউন্ড রিপিট। এবার এই যে ব্যাকগ্রাউন্ড রিপিট সিএসএস, এর ডিফল্ট ভ্যালু হলো রিপিট। আর যার কারণে এই যে আমরা একটা ইমেজকে যখন এই যে ব্যাকগ্রাউন্ডে দিলাম, সেটা বারবার রিপিট হয়ে আমাদের সমস্ত প্যারাগ্রাফটা কিন্তু পূরণ করে দিল। মানে সমস্ত এই যে প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ডে কিন্তু ইমেজটা আছে, ভালো করে খেয়াল করবেন যে আমাদের কিন্তু কোনো প্যারাগ্রাফ বাইরে নেই, সমস্ত প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ডে ইমেজ চলে আসছে, কিন্তু সেটা রিপিট হয়ে আসছে, এটাই। তাই জন্য আমাদের কি বলতে পারি যে ব্যাকগ্রাউন্ড রিপিট, এই যে সিএসএস, এটার ডিফল্ট ভ্যালু রিপিট। আমরা যদি এটাকে নো রিপিট করে দিই, নো রিপিট, তাহলে কি হবে, এই রিপিট গুলো কিন্তু আর হবে না। ব্রাউজার রিলোড করি, দেখেন কোনো রিপিট হয়নি, একটা সিঙ্গেল পিক চলে আসছে। ওকে, তো সিঙ্গেল ইমেজ যেহেতু আসছে, সেহেতু কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আবার কভারও হয়নি সবটুক, তাই না। এখন আমরা যদি ইমেজের যে রিপিটটা, এটাকে কিন্তু আমরা আরো কন্ট্রোল করতে পারি আরো অনেক ভাবে। যেমন আমরা যদি চাই শুধুমাত্র আনুভূমিক ভাবে রিপিট হবে, উলম্ব ভাবে হবে না। যেমন আগে কি ছিল, আনুভূমিক উলম্ব সবভাবে রিপিট হয়েছিল না। এখন আমরা চাচ্ছি কি শুধুমাত্র আনুভূমিক ভাবে রিপিট হবে। তার জন্য আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড রিপিট যে সিএসএস, এটাতে রিপিট, ভালো করে খেয়াল করি, রিপিট এক্স এটা দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, শুধুমাত্র এক্স অক্ষ বরাবর রিপিট হবে। ওকে, রিলোড করি, দেখেন শুধুমাত্র কিন্তু আনুভূমিক বরাবর রিপিট হয়েছে। আমরা যদি জুম আউট করি বা জুম ইন করি, সব ক্ষেত্রেই দেখা যাবে কিন্তু যে আনুভূমিক ভাবেই শুধুমাত্র পিকচার গুলো রিপিট হচ্ছে, কোনো উলম্ব ভাবে রিপিট হচ্ছে না। ওকে, এখন আমরা যদি চাই যে এটা উলম্ব ভাবে হবে, শুধু আনুভূমিক ভাবে হবেই না, তার জন্য কি করতে হবে, জাস্ট রিপিট এক্স এর জায়গায় রিপিট ওয়াই দিয়ে সেভ করে রিলোড করলেই হবে। ওকে, তাহলে কি হবে, ওয়াই অক্ষ বরাবর বা উলম্ব বরাবর ইমেজ গুলো ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। ওকে, দেখেন জুম আউট জুম ইন যাই করে না কেন উলম্ব ভাবে কিন্তু আসছে, ঠিক আছে। এটা কিন্তু আনুভূমিক ভাবে আসেনি, আনুভূমিক ভাবে রিপিট হয়নি। ওকে, এখানে এই এক্স, এই অয়, মানে এই যে রিপিট এক্স রিপিট অয়, এইগুলো দ্বারা আর কি অক্ষটা বোঝানো হচ্ছে যে রিপিট এক্স মানে এক্স অক্ষ বরাবর রিপিট হবে, রিপিট অয় মানে রিপিট হবে অয় অক্ষ বরাবর। আর শুধু রিপিট তো এমনি ডিফল্ট ভাবেই থাকে, যেটা আমরা আগেই দেখেছি যে এই রিপিটের কাজ কি, সব কিছু থাকবে আনুভূমিক ভাবে, দেন উলম্ব ভাবে, সবভাবে রিপিট হতে থাকবে। এটা কিন্তু আমরা আগেই দেখেছি, তাই না। তো এই যে আরেকবার একটু দেখে দিই আপনাদের বোঝার সুবিধার্থে, যে খালি রিপিট দিলে কিন্তু আমাদের আনুভূমিক ভাবেও হচ্ছে আর উলম্ব ভাবেও হচ্ছে, কিন্তু রিপিট এক্স ওয়াই দিয়ে আমরা স্পেসিফিক আনুভূমিক বা উলম্ব এটা বলে দিতে পারি। দেন নো রিপিট দিয়ে একটা সিঙ্গেল ইমেজকেও আনতে পারি রিপিট ছাড়া, কোনো রিপিট ছাড়া। ওকে, তো আমরা নো রিপিটটাই লিখে দিই এই জায়গায়, নো রিপিট। ওকে, কিন্তু নো রিপিট যখন লিখলাম তখন কিন্তু দেখেন আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কভার হয়নি সমস্ত পিকচার দিয়ে, কারণ এই ইমেজটা আমাদের যে অরিজিনাল যে রেজুলেশন ছিল সেই রেজুলেশনে কিন্তু আছে, তাই না। ইমেজটা রেজুলেশন যা ছিল তাই, যদি বড় থাকতো ইমেজটা তাহলে হয়তো বা কভার হয়েও যেতে পারতো, আবার নাও হতে পারতো, কেন কতটা বড় হলে এটা কভার হবে সেটা তো আমিও বলতে পারবো না আর আপনিও বলতে পারবেন না, তাই না। তো এখন আমরা
এটার হাইট আর উইডথ ফিক্সড করে দিতে পারি। যেমন আগে আমরা যখন ইমেজ একটা আনতাম আমাদের ওয়েবসাইটে, তখন আমরা কি করতাম, হাইট আর উইডথ সিএসএস দিয়ে ফিক্সড করে দিতে পারতাম। সেরকম এইটারও ব্যাকগ্রাউন্ড ইমেজের হাইট আর উইডথ দেওয়া যায়। এখন এইটা দেওয়ার জন্য আমাদের একটা সিএসএস আছে যেটার নাম হলো ব্যাকগ্রাউন্ড সাইজ। ওকে, তো ব্যাকগ্রাউন্ড সাইজ ইউজ করলে আমরা এটার হাইট উইডথ ফিক্সড করে দিতে পারি। তো আমরা যথারীতি ব্যাকগ্রাউন্ড সাইজ সিএসএসটা লিখি। এই যে ব্যাকগ্রাউন্ড সাইজ লিখলাম। এবার আমরা আগে কি করতাম, হাইট আর উইডথ দুটো সিএসএস দিতাম, কিন্তু হাইট আর উইডথ, ঠিক আছে। এবার কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড সাইজে একটা সিএসএস এর ভিতরে হাইট আর উইডথ দুটোই বলে দিতে হবে। এখন খেয়াল করেন, আমি যদি প্রথমে 400 পিক্সেল লিখি, দেন যদি লিখি 300 পিক্সেল, ওকে, ভালো করে দেখেন আমরা কি করলাম, ব্যাকগ্রাউন্ড সাইজ দিলাম, দেন দুটো দুটো মাপ দিলাম। ওকে, যে একটা হলো হাইটের জন্য, একটা হলো উইডের জন্য। ওকে, তো এই প্রথমটা হলো উইড, উইড বুঝে প্রথম যে 400 পিক্সেলটা দেওয়া হয়েছে, এইটা হলো উইড কতটা হবে সেটা বুঝাচ্ছে। আর সেকেন্ড যে ভ্যালুটা দেওয়া আছে যে 300 পিক্সেল, এটার মানে বোঝাচ্ছে যে হাইটটা কতটা হবে। আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড যে ইমেজ, এই যে লাভ ডট জেপিজি, এটার হাইট কত হবে, উইড কত হবে, এটাই কিন্তু আমরা এই যে ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়ে বুঝাচ্ছি। যেটা প্রথমটা হলো উইড, সেকেন্ডটা হলো হাইট। ভালো করে খেয়াল করবেন। ওকে, তো এবার সেভ করে যদি আমরা ব্রাউজারে যদি রিলোড করি, তাহলে আমরা যে হাইট উইড দিয়েছিলাম সেই হাইট উইড আলা একটা ইমেজ আমাদের প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। এখন আমরা ইচ্ছা করলে এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করে, এই যে ইন্সপেক্ট এলিমেন্ট করে এটা হাইট উইড আমরা একটু চেঞ্জও করে দিতে পারি, বাড়িয়ে কমিয়ে দিতে পারি। যেমন ধরেন আমরা যদি এটা হাইট যদি একটু বাড়িয়ে দিই, তাহলে এই যে এই জায়গাতে যদি একটা হাইট বাড়িয়ে দিলাম বা একটু যদি উইড কমিয়ে দিলাম, মানে সরি আমি বলতে ভুল করছিলাম, এই যে উইড বাড়িয়ে দিলাম ধরেন, দেন যদি হাইট কমিয়ে দিলাম, এরকম ইচ্ছা মতো আমরা করতে পারি, ঠিক আছে। এই জায়গা থেকে আমরা হাইট উইড ইচ্ছা মতো দিতে পারি। ধরেন আমরা প্যারাগ্রাফের সমস্ত টুকের ব্যাকগ্রাউন্ড চাচ্ছি না, আমরা এই যে এইটুকের চাচ্ছি, তাই জন্য আমরা যেটুক চাবো সেইটুকু আমরা এই জায়গা থেকে ফিক্সড করে দিতে পারি, ঠিক আছে। উইড কত হবে, দেন হাইট কত হবে, এগুলো আমরা ফিক্সড করে দিতে পারি আমাদের ইচ্ছা মতো। কিন্তু এখন যদি আপনি চান যে আমার তো এই যে সমস্ত প্যারাগ্রাফ, আমি এই সমস্ত প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ডে ইমেজটা দেব, সমস্ত প্যারাগ্রাফের কোনো অংশ বাদ থাকবে না প্যারাগ্রাফের, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হলো এই যে ব্যাকগ্রাউন্ড সাইজ আমরা এটা এই যে ফিক্সড করে দিয়েছিলাম 400 পিক্সেল 300 পিক্সেল, ওকে, এটাকে মুছে দেবো এই উইড হাইটটাকে। দেন আমরা এই জায়গায় কি করে দেবো, কভার লিখে দেবো। ওকে, কভার লিখে দিলাম। ভালো করে খেয়াল করবেন, ব্যাকগ্রাউন্ড সাইজের কভার করে দিলাম, তাই তো। তাহলে কি হবে, সমস্ত আমাদের যে প্যারাগ্রাফটা আছে এটা এই লাভ নামে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে আমাদের, এটা দিয়ে কভার হয়ে যাবে। দেখেন সুন্দর করে কিন্তু কভার হয়ে গেছে, তাই না। তো আমরা কিন্তু এইভাবে একটা প্যারাগ্রাফের বা একটা হেডিং এর যাই বলেন না কেন সবকিছুর আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড দিতে পারি। ওকে, এই যে দেখেন প্যারাগ্রাফের কিন্তু আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা দিলাম একটা সিঙ্গেল একটা পিকচার দিয়ে, যেটা সমস্ত জায়গাটুকু দখল করে রেখেছে ব্যাকগ্রাউন্ডে। এবার কিন্তু আপনারা খেয়াল করতে পারেন, আমরা যদি সাইজ যদি ফিক্সড করে দিতাম তাহলে কিন্তু এইভাবে সমস্ত পিকচারটা কভার হতো না, আমাদের কিন্তু একদম ফিক্সড মেজারমেন্ট করে দেন কিন্তু আমরা এরকম করতে পারতাম। কিন্তু যদি আমরা কভার লিখে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের এইসব ঝামেলা আর হয় না। আমরা কিন্তু এই একটা সিঙ্গেল সিএসএস ইউজ করে এই যে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, এটা ইউজ করে কিন্তু আমরা কি করতে পারি, সমস্ত প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ডে ইমেজটা দিতে পারি। আর এখন লক্ষণীয় ব্যাপার হলো, আমরা যেহেতু এই ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিয়েছি তার জন্য কিন্তু তার পূর্বের লাইনে ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট দিয়েছি। এটাও কিন্তু খেয়াল করবেন যে ব্যাকগ্রাউন্ড রিপিট প্রথমে নো রিপিট দেবেন, দেন কিন্তু লিখবেন যে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। ওকে, আর এইটা যে শুধু প্যারাগ্রাফের ক্ষেত্রেই হবে তা না, আমরা যদি কোনো একটা হেডিং দিতাম অনেক বড়, অনেক বড় ধরেন 50-60 ওয়ার্ডের একটা হেডিং দিলাম, দেন সেইটার যদি আমরা ব্যাকগ্রাউন্ডে কোনো পিকচার দিতে চাই তাহলে সেটাও আমরা দিতে পারি। জাস্ট এই পি এর জায়গায় এইচ হবে বা এইচ 2 হবে যে হেডিংটা দেবো আমরা। ওকে, তাহলে এইভাবে আমরা কিন্তু হেডিংও দিতে পারি, হেডিং এর ব্যাকগ্রাউন্ড দিতে পারি কোনো ইমেজ। তো এখন আমরা দেখব সিএসএস এ কি করে কমেন্ট ইউজ করতে হয়। আমরা কিন্তু পূর্বেই এইচটিএমএল এ কমেন্ট ইউজ করা দেখেছিলাম। এইচটিএমএল এ কমেন্ট ইউজ করার জন্য আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে কি করতে হয়। এই যে এইভাবে এইচটিএমএল এ কমেন্ট করতে হতো আপনাদের, আমি আগেই দেখেছি। যারা সেই সব ভিডিও টিউটোরিয়াল গুলো দেখেননি, তা সেই সব ভিডিও টিউটোরিয়াল গুলো দেখে আসবেন দয়া করে।
এখন সিএসএস এ কি করে কমেন্ট ইউজ করতে হয় সেটা কিন্তু আমি আগে দেখাইনি, সেটা দেখাবো এখন। তো এটার জন্য কি করতে হয়, আমাদের একটা স্ল্যাশ দিতে হয়, দেন স্টার সাইন যেটা, দেন আবার স্টার সাইন, দেন স্ল্যাশ। ওকে, এবার এই যে এই দুটো স্টারের মধ্যে এই যে যে জায়গাটা, এটা হলো কমেন্ট। এই জায়গাটায় কমেন্ট দিতে পারেন, আপনি যাই দেবেন তাই কমেন্ট হয়ে গেল। কিন্তু আপনি এই জায়গায় যদি কোনো এও দেন, যেমন যদি আপনি যদি লেখেন যে যাই লেখেন এই জায়গায় আর কি, এই যে আমি ধরেন যাই লিখি, এগুলোর কিন্তু কোনো ইফেক্ট পড়বে না আমাদের এই সিএসএস এর উপর, কারণ এটা কমেন্ট হয়ে আছে, তাই না? আর আপনারা জানেন যে কমেন্টের কোনো ইফেক্টই পড়ে না। কমেন্ট জাস্ট যারাই কোডটা দেখবে তারাই শুধুমাত্র দেখতে পারবে। কমেন্টের আউটপুট কিন্তু আমরা ব্রাউজারে দেখতে পারি না। ওকে, তো যাই হোক, আমরা এইভাবে তাহলে সিএসএস এও কমেন্ট করতে পারি। আর কমেন্ট আমাদের খুবই দরকার, খুবই, মানে একটা স্পেসিফিক টাইম আসে যখন কমেন্টটা খুবই দরকারি হয়ে ওঠে। কেন, যখন অনেক কোড থাকে তখন বোঝা যায় না যে আমরা, যখন কেউ আপনার কোডটা আর কি দেখবে তখন সে বুঝতেও পারবে না যে কোডের কোন জায়গায় কি, তখন আপনি কমেন্ট দিয়ে বুঝিয়ে দিতে পারেন। আপনারা এইচটিএমএল এ এইভাবে কমেন্ট করবেন আর সিএসএস এ এইভাবে কমেন্ট করবেন। আর যাই হোক, আপনারা বাসায় বসে ব্যাকগ্রাউন্ডে ইমেজ দেওয়া শিখবেন, ট্রাই করবেন বারবার করে। আর পরবর্তী ভিডিও টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ধন্যবাদ।